Hello everyone, welcome to our channel Paramedical Educare. Today I am going to discuss Chemistry paper 2015 part 2. কাল আমরা পার্ট 1 সলভ করেছি কোশ্চেন নাম্বার 1 টু কোশ্চেন নাম্বার 10 অবধি। আজ আমরা কোশ্চেন নাম্বার 11 টু কোশ্চেন নাম্বার 20 অবধি সলভ করব। চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন নাম্বার 61, the most suitable method of separation of 1:1, ঠিক আছে, 1:1 mixture of 1:1 mixture of ortho and para nitrophenol, ঠিক আছে, এইটাকে সেপারেট করতে গেলে আমার কি কোন প্রসেসে বা কোন মেথডে আমি ওকে সেপারেট করতে পারবো। ঠিক আছে, এই মেথডটা কি? ক্রিস্টালাইজেশন, স্ট্রিম ডিস্টিলেশন, ক্রোম্যাটোগ্রাফি নাকি সাবলিমেশন? তাহলে আমাকে আগে 1:1 একে নিতে হবে। কি করে আঁকবো দেখো, 1:1 অর্থোনাইট্রোফেনল। দেখো এটা হচ্ছে ফেনল আর এইটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল। এবার ফেনল করি আগে। দেখো এইটা হচ্ছে ফেনল আর এইটা হচ্ছে প্যারা নাইট্রোফেনল। তাহলে এটা অর্থো পজিশন, এটা মেটা পজিশন, এটা প্যারা পজিশন। তাহলে অর্থোনাইট্রোফেনল, প্যারা নাইট্রোফেনল পেয়ে গেলাম। এবার দেখো এখানে এদেরকে সেপারেট করতে গেলে একটা জিনিস, এই স্ট্রাকচার দেখলেই সবাই বুঝতে পারবে। দেখো এখানে যে এই যে অক্সিজেন আছে, এই অক্সিজেনটা এই হাইড্রোজেনের সাথে ইন্ট্রা বন্ড করে। ইন্ট্রা মানে নিজেদের মধ্যে একটা বন্ডিং করে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার বন্ডিং বলে ওটাকে। আর এইখানের যেটা নাইট্রোজেন আছে, এই অক্সিজেন আছে অন্য একটা OH মানে অন্য প্যারানাইট্রোফেনল মলিকিউলের। ঠিক আছে, এই দেখো এইটার সাথে এই অক্সিজেন তখন বন্ড করে। এই যে এই বন্ডিংটা, এইটা হচ্ছে ইন্ট্রা বন্ডিং মানে নিজেদের মধ্যে, আর এটা হচ্ছে ইন্টারমলিকিউলার। ঠিক আছে, এই দুটো কনসেপ্ট আমাকে জানতে হবে। আর এইটাকে আমরা যদি সেপারেট করতে হয় আমাকে, তাহলে আমরা যে প্রসেসটা হবে সেই প্রসেসটার নাম হচ্ছে স্টিম ডিস্টিলেশন। তার মানে আমাকে বাষ্প মানে একভাবে উড়িয়ে দিতে হবে, ডিস্টিলেশন করতে হবে বাষ্প হয়ে। আমি ওখানে কিভাবে করব, এই প্রসেসটার নাম হচ্ছে স্টিম ডিস্টিলেশন। তোমরা স্টিম ডিস্টিলেশনের যদি ডেফিনেশন পড়ো ওইখানে এই অর্থ আর প্যারারই এক্সাম্পল দেওয়া আছে কিভাবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 62। কোশ্চেন নাম্বার 62, হুইচ ইজ নট আ পোলার। তাহলে আমাকে পোলার হতে গেলে আমাকে কি কি জানতে হবে আগে মনে রাখো। পোলার হতে গেলে তার মানে ওর একটা পজিটিভ এন্ড হতে হবে বা নেগেটিভ এন্ড হতে হবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ওর ডাইপোল মোমেন্ট থাকতে হবে। তাহলে আমি সবার আগে দেখে নিই কার কার ডাইপোল মোমেন্ট আছে। দেখো ডাইপোল মোমেন্ট থাকতে হবে প্লাস ওর একটা পজিটিভ এন্ড থাকতে হবে, নেগেটিভ এন্ড থাকতে হবে, তাহলেই তো পোলার বলবো। তাহলে কোশ্চেন বলেছে নন পোলার। তাহলে আমি কি করে বুঝবো? দেখো আমি কোশ্চেন নাম্বার ডি থেকে স্টার্ট করি। ClF3, Cl এর কটা ইলেকট্রন আছে? ভ্যালেন্স শেলে 7টা, প্লাস F কটা? 3টে, ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 5। ঠিক আছে, 5 হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে ওর কি হাইব্রিডাইজেশনের সময় আমি ওকে বের করে দিলাম। এখানে কি এটা কিন্তু আমার হাইব্রিডাইজেশন, আমি ওকে বের করতে পারবো। যে হাইব্রিডাইজেশন বের করার সময় আমরা তো এইভাবে বের করি। দেখো এবার আমি ওকে এখান থেকে লোন পেয়ার এখানে কিভাবে করছে, দেখো আমি এখান থেকে এখন কি বের করব, লোন পেয়ার কি করে হবে। এটা হচ্ছে কি বেরোবে আগে সেটা বলো তো, এই নাম্বার অফ 5, এটা হচ্ছে ওর টোটাল অ্যামাউন্ট অফ ইলেকট্রন আছে কোথায়। এবার দেখো কি করে আমি লোন পেয়ার ক্যালকুলেশন করব। লোন পেয়ার হচ্ছে, দেখো কটা বন্ড করে আছে? 3টে বন্ড পেয়ার আছে। ঠিক আছে, এটা হচ্ছে 3টে, ফ্লোরিন 3টে আছে। তাহলে 5 - 3, তাহলে 5 - 3 ইকুয়াল টু 2। এটা হচ্ছে 2 হচ্ছে ওর লোন পেয়ার। ঠিক আছে, দেখো এটা হচ্ছে 2 হচ্ছে ওর লোন পেয়ার। তাহলে ক্লোরিনে ClF3 তে লোন পেয়ার কটা? তার মানে লোন পেয়ার প্রেজেন্ট
ঠিক আছে, চলো নেক্সট আমরা আসবো PFF3। দেখো ফসফরাস, ফসফরাসে কটা আছে, ফসফরাসের আউটার মোস্ট শেলে, ঠিক আছে, ভ্যালেন্স ইলেকট্রন কটা আছে, আমরা যদি ক্যালকুলেশন করি ফসফরাস হাইহিলিবেবোকানি অফ নিসোমা আলসি ফ, তার মানে 14, ঠিক আছে 14 আছে, 14 15, ঠিক আছে 15 হচ্ছে ফসফরাস, তার মানে 2, তার মানে আউটার মোস্ট শেলে কটা হবে 5 প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 4, ঠিক আছে 5 প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 4, তাহলে কি হবে, তাহলে 4, তাহলে ফ্লোরিন কটা আছে 3টে, তাহলে লোন পেয়ার কটা আছে 4 মাইনাস 3 ইকুয়াল টু 1, তাহলে 1 লোন পেয়ার। চলো নেক্সট হচ্ছে আমরা আসছি NF3-তে। NF3 নাইট্রোজেন কি হাইহিলিবেবোকানি 7, তাহলে 7 হলে কত হবে আউটার মোস্ট শেলে 5 প্লাস F কত 3 ডিভাইডেড বাই 2, তাহলে কত হলো 4, ঠিক আছে 5 প্লাস 3 ডিভাইডেড বাই 2 হচ্ছে 4, তাহলে ফ্লোরিন কটা আছে, ফ্লোরিন 3টে, তাহলে লোন পেয়ার কটা, 3টে বন্ড পেয়ার হয়ে গেছে, তাহলে লোন পেয়ার কটা 4 মাইনাস 3 ইকুয়াল টু 1, এই একটা লোন পেয়ার আছে, ঠিক আছে চলো এবার দেখে নিই BFF3। বোরন হাইহিলিবেবো মানে 5 মানে 2, 3 মানে 3, BF3 3 প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 3, তাহলে লোন পেয়ার কটা 3 মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে নন পোলার কে হয়ে যাবে, নন পোলার হয়ে যাবে BFF3, ঠিক আছে লোন পেয়ার ওর নেই, ও অ্যাকচুয়ালি একটা কি সিমেট্রিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে ওর ডাইপোল মোমেন্ট 0, এই BFF3-র ডাইপোল মোমেন্ট 0, ঠিক আছে ডাইপোল মোমেন্ট 0, BFF3 সিমেট্রিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে স্ট্রাকচার, ঠিক আছে ডাইপোল মোমেন্ট 0 সিমেট্রিক্যাল স্ট্রাকচার, তাহলে নন পোলার হচ্ছে BF3। চলো কোশ্চেন নাম্বার 63, Na2HPO3। এবার দেখো আমরা কি করে Na2HPO3, এটি সল্ট, অ্যাসিড সল্ট নাকি বেসিক সল্ট নাকি ডবল সল্ট নাকি নর্মাল সল্ট, কি করে বুঝবো, দেখো আমাকে আগে স্ট্রাকচারটা যদি আঁকতে জানি তাহলে আমি ওকে বলে দিতে পারবো কি সল্ট। দেখো স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমি কিভাবে আঁকবো ভালো করে দেখো, পি ডবল বন্ডেড ও, এইভাবে ফার্স্ট আগে ও আগে দিয়ে নেবে, ঠিক আছে দেখো ডবল বন্ডেড ও হবে ও মাইনাস Na প্লাস, ভালো করে দেখো ও মাইনাস Na প্লাস, এই দেখো এবার হচ্ছে H, দেখো এখানে এবার পুরোপুরি দেখো H একটা ও তিনটে, ও একটা দুটো তিনটে, Na দুটো এই স্ট্রাকচারটা কিভাবে আমি পেলাম, এই স্ট্রাকচারটা পেলাম আমি H3PO3 স্ট্রাকচার থেকে। তুমি যদি H3PO3 স্ট্রাকচার করো, ঠিক আছে H3PO3, তুমি যদি H3PO3 স্ট্রাকচার করো তাহলে কি P ডবল বন্ডেড ও OH H, এটা হচ্ছে H3PO3। এবার এইখানে এই হাইড্রোজেনটা কি হাইড্রোজেন, অ্যাসিডিক হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা অ্যাসিডিক, এই অ্যাসিডিক হাইড্রোজেনকে কে রিপ্লেস করে দিয়েছে NaOH এসে, তাহলে এটা একটা বেস, এটা একটা অ্যাসিডিক হাইড্রোজেন, 2 মোল দিয়ে দিল, দুটো জায়গায় Na চলে গেল, এটা মাইনাস হয়ে গেল, যখন ও যাবে তখন Na প্লাস হয়ে জুড়লো, কীভাবে জুড়বে দেখো এখানে ও নেগেটিভ আছে, OH আছে, দেখো ভালো করে বোঝো OH-টা কীভাবে ব্রেক করবে, ও নেগেটিভ H প্লাস,
আর NaOH-টা কীভাবে ব্রেক করবে? Na প্লাস OH মাইনাস। দেখো এই Na-টাকে ও নিয়ে নেবে, H-টাকে OH নেবে, তাহলে H-টাকে OH নিয়ে কী বের করে দেবে? জল বের করে দেবে, H2O। আর O মাইনাস Na প্লাস, যেটা আমি লিখলাম O মাইনাস Na প্লাস। এবার দেখো এই স্ট্রাকচারটার মধ্যে, ওরা স্ট্রাকচারটা এক্সামে আমাকে দিয়েই দিয়েছে, কিন্তু স্ট্রাকচারটা কীভাবে আসলো সেটা যদি জানি তাহলে আমি এই প্রশ্নটা করতে পারবো। ওরা স্ট্রাকচারটা দিয়ে দিয়েছে, এই স্ট্রাকচারটা দিয়ে কী বোঝা যাচ্ছে? এখানে কিন্তু আর অ্যাসিডিক হাইড্রোজেন নেই। অ্যাসিডিক হাইড্রোজেনের জায়গা কে নিয়ে নিয়েছে? সোডিয়াম নিয়ে নিয়েছে। তাহলে আর অ্যাসিডিক হাইড্রোজেন কিন্তু নেই। তাহলে আমি এটাকে কি বলবো? এই সোডিয়াম এসে কি করেছে? নিউট্রালাইজ করে দিয়েছে। তাহলে এটা কি হয়ে যাবে? নর্মাল সল্ট। ঠিক আছে, ছিল অ্যাসিডিক, সোডিয়াম হাইড্রোক্সাইড এসে ওকে নিউট্রাল করে দিল নর্মাল সল্ট। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 64। কোশ্চেন নাম্বার 64 ভেরি ইম্পর্টেন্ট ফ্রম থার্মোডাইনামিক্স কেটিজি। অ্যাকচুয়ালি কেটিজি থেকে, থার্মোডাইনামিক্স জাস্ট এজ এ রিলেশন লাগবে, কেটিজি থেকেই করলেও হবে। ঠিক আছে, চলো দেখে নি কী আছে কোশ্চেনটা। উইচ উই হ্যাভ আ জার A filled with gas characteristics by parameters PVT। ঠিক আছে, তাহলে আমি এখানে A করছি। দেখো এটা হচ্ছে আমার A, এটা হচ্ছে আমার B। আমি মার্জিন টেনে দিচ্ছি। দেখো এতে কি বলে দিয়েছে, বিতে কি বলে দিয়েছে। দেখো এতে বলে দিয়েছে প্রেশার P, ভলিউম V, টেম্পারেচার T। বিতে বলে দিয়েছে প্রেশার 2P, ভলিউম V/2, টেম্পারেচার 2T। ঠিক আছে, আমরা এই ইকুয়েশনটা তো সবাই জানি, PV ইকুয়াল টু, এই ইকুয়েশনটা আমরা সবাই জানি তো, মিউ আর টি। এই ইকুয়েশনটা আমরা সবাই জানি। এবার দেখো এই মিউ মানে কি? নাম্বার অফ মলিকিউল বাই অ্যাভোগাড্রোস নাম্বার, আর টি। ঠিক আছে, বুঝতে পারলাম। এবার দেখো এখান থেকে এই সেম কেস, এবার সেম এই ফর্মটাই, এই যে এই ফর্মটা করলাম, যে ফর্মটা করলাম এই ফর্মটাই আমি বসাবো। কি কি বসাবো? দেখো এখানে আমার কি আছে? আমার নাম্বার অফ মলিকিউল চেয়েছে। কি চেয়েছে? নাম্বার অফ মলিকিউল। ঠিক আছে, দেখো কি চেয়েছে? নাম্বার অফ মলিকিউল চেয়েছে। দেখো আমি নাম্বার অফ মলিকিউল কিভাবে ক্যালকুলেশন করব? নাম্বার অফ মলিকিউল আমাকে ক্যালকুলেশন করতে গেলে আমাকে কি করতে হবে? দেখো PV ইন্টু NA বাই RT ইকুয়াল টু কি? নাম্বার অফ মলিকিউল। এটাকে আমি N1 বা A দিয়ে দিলাম। এখানে ঠিক সেম কেস, এটা A, ঠিক আছে, এটা A। আর এটা কি করব? PV ইন্টু NA বাই RT ইকুয়াল টু NB দিয়ে দিলাম। ঠিক আছে, এবার চলো আমরা ফার্স্ট ক্যালকুলেশন করি। ফার্স্ট এটা ক্যালকুলেশন করি। প্রেশার কত বলে দিয়েছে? 2P ইন্টু V/2, ভলিউম কত? V/2 ইন্টু NA তো অ্যাভোগাড্রোস নাম্বার সেম সবার জন্য, ঠিক আছে, ইন্টু আর কনস্ট্যান্ট, আর টেম্পারেচার 2T, তাহলে 2T। ঠিক আছে, তাহলে এখানে কি কি কাটলাম? দেখো 2 দিয়ে 2 কেটে গেল। ঠিক আছে, 2 দিয়ে 2 কেটে গেল। আর এখানে পড়ে থাকলো PVNA বাই 2RT। ঠিক আছে, এটা হচ্ছে N2 বেরালো, মানে নাম্বার অফ মলিকিউলস অফ 2। ঠিক আছে, বা NB বেরালো। ঠিক আছে, এটা 2 নয়, এটা B। ঠিক আছে, এটা B। আর এখানে কি হলো? এখানে পির জায়গায় P, ভির জায়গায় V, N এর জায়গায় NA। ঠিক আছে, আর টির জায়গায় T, এটা হয়ে গেল NA। তাহলে আমার NA বাই NB করে দেবো। NA বাই NB মানে যেটা আমাকে চেয়েছে, তাহলে PVNA
বাই আরটি ইন্টু কি করব, PVNA বাই 2RT। তাহলে PVNA ক্যান্সেল, RT ক্যান্সেল, ইকুয়াল টু 2:1, অপশন সি। চলো কোশ্চেন নাম্বার 65। কোশ্চেন নাম্বার 65 কি আছে? কোশ্চেন নাম্বার 65 এটা এন্ট্রপি রিলেটেড কোশ্চেন। দেখো ফার্স্ট হচ্ছে আ মলিকিউল ইজ ব্রোকেন ইন্টু 2 or more সাব মলিকিউল, তাহলে কিন্তু এন্ট্রপি ইনক্রিজ করবে। ঠিক আছে, চলো। আ রিয়াকশন অকার্স দ্যাট রেজাল্ট ইন অ্যান ইনক্রিজ ইন নাম্বার অফ মোল, এন্ট্রপি ইনক্রিজেস হোয়েন আ রিয়াকশন অকার্স রেজাল্ট ইন দ্য ইনক্রিজিং নাম্বার অফ মোলস। ঠিক আছে, তাহলেও কিন্তু এন্ট্রপি ইনক্রিজ করবে। চলো, the entropy will usually increase when a solid change into liquid, এটাও ট্রু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, when liquid change into gas, তাহলেও এন্ট্রপি ইনক্রিজ করবে। তাহলে 1 2 3 4। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 66। কোশ্চেন নাম্বার 66 কি বলেছে? which of the following will shows tautomerism। দেখো টটোমারিজম হতে গেলে আমার ফার্স্ট কন্ডিশন হচ্ছে, ফার্স্ট কন্ডিশন দেখো, কন্ডিশন ডবল বন্ড, সেকেন্ড আলফা হাইড্রোজেন, এই দুটো কন্ডিশন থাকলে টটোমারিজম হবে। ফার্স্ট হচ্ছে ডবল বন্ড, সেকেন্ড হচ্ছে আলফা হাইড্রোজেন। চলো এবার আমরা এক এক করে দেখতে থাকি। ঠিক আছে, দেখো সি, তিন দিকে তিনটে আর আছে ফার্স্ট অপশানে, আর আর আর, তিন দিকে তিনটে আর, NO2, তাহলে N ডবল বন্ডেড ও, কোঅর্ডিনেট বন্ড ও। ঠিক আছে, তাহলে দেখো এইখানে কি অ্যাসিডিক হাইড্রোজেন কি আছে? কার অ্যাসিডিক হাইড্রোজেন? ভালো করে এটা মনে রাখতে হবে, কার সাথে টটোমারিজম করব? যার ডবল বন্ড আছে তার কি অ্যাসিডিক হাইড্রোজেন আছে? মানে এই সির কি আর হাইড্রোজেন আছে? এই সির কিন্তু হাইড্রোজেন নেই। এখানে মিথাইল গ্রুপ একটা আছে, এখানে মিথাইল গ্রুপ, এখানে মিথাইল গ্রুপ, ওর কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন নেই, তাহলে ও হবে না। পরের কোশ্চেনে আসি, বিতে দেখো সি, দাঁড়াও বির আগে আমি সিতে আসি, সিতে দেখে যাই। দেখো সিতে আসলাম, সিতে আসলে কি হবে? সি উপরে সেম কে সেম সিএন, এইটাকে জাস্ট এক্সপ্যান্ড করে লিখেছে। দেখো এটাকে জাস্ট এক্সপ্যান্ড করে, এটা মিথাইল, এখানে আর গ্রুপ, মানে এটা আরের জায়গায় অনেক কিছু হতে পারে, ইথাইল টিথাইল, কিন্তু সেম ব্যাপার, এই স্ট্রাকচারটাই আসবে। এই আরের জায়গায় রিপ্লেস করে, এই আরগুলোকে যদি আমি রিপ্লেস করে দিই, এই আরগুলোকে আমি রিপ্লেস করে যদি আর ইকুয়াল টু CH3 বলি, তাহলে অপশান সি হবে। ঠিক আছে, এই অপশান সি। তাহলে কি হবে? তাহলে কি এটা হচ্ছে না, তার মানে অপশান এও ক্যান্সেল, এটাও ক্যান্সেল। চলো R3NH, দেখো R3NH কে করি, মানে অপশান ডিটা করি। অপশান ডিতে হচ্ছে NH, তার সাথে দুটো CH3, দেখো এখানে তো ডবল বন্ড প্রথম কথা নেই। ঠিক আছে, ডবল বন্ড প্রথম কথা নেই, কিন্তু ওর আলফা হাইড্রোজেন আছে, ডবল বন্ড নেই কিন্তু ওর আলফা হাইড্রোজেন আছে, তাহলে ডবল বন্ড নেই মানে এটাও হবে না। তাহলে আমার আলটিমেট অ্যান্সার কি হবে? অপশন বি হবে। কিভাবে হবে আমি বুঝিয়ে দিই তাহলে। দেখো প্রথমে হচ্ছে সি, দেখো এখানে দেখো এটা হচ্ছে একটা আর, এটা হচ্ছে এইচ, এই নিচে এইচ, এন ডবল বন্ডেড ও, সিঙ্গেল বন্ডেড ও, কোঅর্ডিনেট বন্ড করলো। দেখো এইটা হচ্ছে ডবল বন্ড আছে, প্লাস এর এই সিটার একটা আলফা হাইড্রোজেন আছে, এই সিটার আলফা হাইড্রোজেন আছে, তাহলেই আমার কন্ডিশনে মিলল টটোমারিজম। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 66। চলো ক্লিয়ার, এই 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 কনসেপ্টটা ক্লিয়ার হলো যে ডবল বন্ড আর আলফা হাইড্রোজেন থাকলে টটোমারিজম হবে। চলো এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 67। কোশ্চেন নাম্বার 67 হচ্ছে, এটাও খুব সহজ আর এই প্রশ্ন খুব আসে। Which one will not easily undergo Friedel-Crafts reaction? এটা মুখস্থ করে নেবে, আমি বুঝিয়ে দিচ্ছি বাট এটা মুখস্থ করে নেবে কি হবে না হবে। চলো বোঝানোটা কিরকম দেখো,
একটা বেনজিন রিং, ঠিক আছে, একটা বেনজিন রিং, এই বেনজিন রিংয়ে যদি NO2 থাকে, তো NO2 কি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। কি করবে না, এই NO2-র জন্য এই অক্সিজেনটা কি মোর ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন কি মোর ইলেকট্রোনেগেটিভ, এই ইলেকট্রোনেগেটিভ কি করবে, এই বেনজিন রিংয়ের প্রথমে এই জায়গা থেকে ইলেকট্রন টানতে থাকবে, মানে ইলেকট্রন উইথড্র করতে থাকবে, আলটিমেটলি রিংয়ের থেকে ও ইলেকট্রন টানতে থাকবে। তাহলে কি করবে, রিংকে ডিঅ্যাক্টিভেট, রিংকে কি করে দেবে, ডিঅ্যাক্টিভেট করে দেবে। আর যে রিংকে ডিঅ্যাক্টিভেট করে দেবে সে কোনোদিনও ফ্রিডেল-ক্রাফট রিয়াকশন করতে পারবে না, ঠিক আছে। যে রিংকে ডিঅ্যাক্টিভেট করে দেবে সে কোনোদিনও ফ্রিডেল-ক্রাফট রিয়াকশন করতে পারবে না, ঠিক আছে, এটা যেন মনে থাকে, ঠিক আছে। এই ইলেকট্রন ডেফিসিয়েন্ট করে দিচ্ছে, তাহলে কি হবে, এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাবে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে গেলে কি হবে, রিং কি হবে, ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি হবে যে ও ফ্রিডেল-ক্রাফট রিয়াকশন করতে পারবে না। তাহলে আমাকে এই কনসেপ্টটা মনে রাখতে হবে, যদি এখানে থাকতো CH3 গ্রুপ, CH3 গ্রুপ কি প্লাস আই এফেক্ট দেখায়, তাহলে কি ও ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তার মানে সেটা টলিউনের ক্ষেত্রে, কিউমিনের ক্ষেত্রে, জাইলিনের ক্ষেত্রে। CH3 গ্রুপ কিন্তু টলিউনে আছে, আমরা টলিউনের স্ট্রাকচার যদি দেখি, এই দেখো, ঠিক আছে, এটা হচ্ছে টলিউনের স্ট্রাকচার, এইখানে কিন্তু CH3 গ্রুপটা আছে, তাহলে এ কিন্তু খুব ভালো করে করতে পারবে, কারণ ও রিংকে অ্যাক্টিভেট করে দেবে, রিংকে অ্যাক্টিভেট, ও রিংকে অ্যাক্টিভেট করে দেবে, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 68, কোশ্চেন নাম্বার 68, কোশ্চেন নাম্বার 68 হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট অকার ইন বাফার সলিউশন। তাহলে আমাকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, বাফার সলিউশন কে করে, মনে রাখতে হবে, দেখো বাফার যদি অ্যাসিডিক বাফার হয়, যে বাফার হবে যদি অ্যাসিডিক হয়, যদি অ্যাসিডিক হয় তাহলে দেখবে অলওয়েজ উইক অ্যাসিড, উইক অ্যাসিডের সাথে কি হবে, যে সল্টটা হবে সেটা হতে হবে উইক অ্যাসিড অথবা উইক অ্যাসিডের সাথে কার রিয়াকশান হবে, স্ট্রং বেসের, ঠিক আছে, এই রিয়াকশানটা হবে উইক অ্যাসিড অথবা স্ট্রং বেস। যদি বেসিক বাফার হয় তাহলে উইক বেস, ঠিক আছে। আর সল্টটা কিন্তু সেম, ঠিক আছে, সল্টটা কিন্তু সেম, উইক অ্যাসিড অথবা স্ট্রং বেস, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার আমার এইখানে কি আছে দেখো, এখানে একটা সল্ট দিয়েছে CH3 COOH কে যদি আমি NaOH দিয়ে রিঅ্যাক্ট করি, ঠিক আছে, তাহলে কি হবে CH3 COONA, তাহলে এখানে কি হলো, এটা উইক অ্যাসিড স্ট্রং বেস, এখানে কি করেছে এই সল্টটা দিয়ে দিয়েছে, এই সল্টের সাথে রিয়াকশন করেছে, তাহলে ও কি বাফার হবে, হবে না, ঠিক আছে, অপশন 3, বুঝতে পারলে। চলো কোশ্চেন নাম্বার 69, কোশ্চেন নাম্বার 69 হচ্ছে রেডক্স ইন্ডিকেটর। এই টাইপের কোশ্চেন আসলে জাস্ট মুখস্থ করবে, যদি জানো তো এক্সামে করবে, না হলে করবে না। যেরকম রেডক্স ইন্ডিকেটর এখানে বেরিয়াম ডাইফিনাইল অ্যামাইন সালফোনেট, ঠিক আছে, এখানে যদি EDTA ইন্ডিকেটর বলতো তাহলে এটা হয়ে যেত EDTA ইন্ডিকেটর, যদি EDTA ইন্ডিকেটর হতো তাহলে এরিক্রম ব্ল্যাক টি হয়ে যেত, ঠিক আছে, মিথাইল রেড হলে আলাদা কিছু হবে, ঠিক আছে, স্টার্চ হলে আলাদা। এইগুলো জাস্ট রেডক্সের, এগুলো মুখস্থ করলে মানে যদি জানো তো এক্সামে করবে, না হলে এগুলো করার দরকারই নেই। এই টাইপের প্রশ্ন একটা প্রশ্ন ছেড়ে দিলে কিছু যায় আসে না, প্রথম কথা প্রশ্ন পরীক্ষাতে। আরেকটা ব্যাপার হচ্ছে যে পরীক্ষায় এমনই যে সব কোশ্চেন করে আসতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে, যে ফার্স্ট হয় সেও কিন্তু কোনো সময় সব কোশ্চেন করে না। তো এই টাইপের কোশ্চেন যদি না জানা থাকে তখন এগুলো কিন্তু অ্যাটেন্ড করবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে এমনি একটু কি জেনারেল, মানে জেনারেল নলেজ টাইপের, এগুলো মানে যদি জেনে যাও তাহলে করো, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 17, লাস্ট কোশ্চেন আজকের। কোশ্চেন নাম্বার 17 হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ সিউডো হ্যালাইড। তো এটা একটু এটাও জেনে রাখো যে সিউডো হ্যালাইড এখানে CN- সায়ানোজেন ফর্ম করে অনেক সময় CN2, ঠিক আছে, এটা সিউডো হ্যালাইড হিসাবে পরিচিত, সায়ানোজেন, ঠিক আছে, সায়ানোজেন।
এইটা হচ্ছে ওর নামটা হচ্ছে সায়ানোজেন, ও সিএন মাইনাস বা সিএন মাইনাস এরকমভাবে বন্ড করে ওরা দুজন একটা বন্ড হয়ে এই টাইপের বন্ড ফর্ম করে CN2, ঠিক আছে, সায়ানোজেন নামে পরিচিত। আর এটা একেই সিউডো হ্যালাইড বলে। অনেক সময় অনেক এক্সাম্পল আছে, তোমরা এক্সাম্পল কিছু সিউডো হ্যালাইডের এক্সাম্পল দেখে নেবে গুগল থেকে, ঠিক আছে, কিছু এক্সাম্পল দেখে নিও, তাহলেই সিউডো হ্যালাইডে খুব একটা বেশি এক্সাম্পল, 2-3টে এক্সাম্পল আছে যেগুলো পরীক্ষায় আসবে। এ মোটামুটি এই টাইপের এই জিনিসগুলো এটা জেনে রাখলেই হবে। সিউডো হ্যালাইড একে সায়ানোজেন বলে। এইটা খুব যে পড়তে হবে এমন কিছু মানে নেই, এরকম টাইপের ওই লাস্টের কোশ্চেন আর এই টাইপের কোশ্চেন এক্সামে যদি আসে, যদি জানো তো অ্যাটেন্ড করবে, না হলে কিন্তু অ্যাটেন্ড করবে না, ঠিক আছে। চলো এর নেক্সট আমরা পার্ট 3 করব, ঠিক আছে, নেক্সট আমরা পার্ট 3 করব কালকেই। পার্ট 3তে থাকবে 71 to 80, ঠিক আছে। চলো।